এতক্ষণ ধরে যে ইন্টিগ্রেশনগুলো করাচ্ছিলাম সেখানে কি ছিল? সাইন কস ছিল, সাইন সাইন ছিল, কস সাইন ছিল, কিংবা দুইটাই কস ছিল। বাট ফ্যাক্ট হচ্ছে এখন যেটা হবে সেটা হচ্ছে শুধু সাইন থাকবে কিংবা শুধু কস থাকবে, শুধু সাইন থাকবে কিংবা শুধু কস থাকবে, যেখানে সাইনের উপর একটা পাওয়ার থাকবে, সেটা হতে পারে স্কোয়ার, সেটা হতে পারে টু দি পাওয়ার 4, সেটা হতে পারে টু দি পাওয়ার 5। সেম ফ্যাশনে কজের উপরেও একটা পাওয়ার থাকবে, কস টু দি পাওয়ার 4 হইতে পারে, কস টু দি পাওয়ার 5 হইতে পারে, এইরকম। তাই মনে রাখবা এই যে কেসটা তোমাকে এখন পড়াবো আমি, এই কেসটা সব জায়গায় কাজে লাগবে, ইভেন তোমার বোর্ড এক্সামেও আসবে এই কেসটা। ধরো আমি যদি ভুল না করে থাকি সাইন টু দি পাওয়ার 4 একবার আসছিল, ঠিক আছে? সো এই কেসটাকে একটু স্টার মার্ক দিয়ে রাখো, এই কেসটা আমাদের এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে পিচ্ছিরা? মাথায় যেন থাকে। এখন এই কেসগুলো করবো কিভাবে, বা এই কেসের ম্যাথগুলো করবো কিভাবে? ম্যাথগুলো করার জন্য আমাদের দুইটা কনসেপ্ট শিখতে হবে। প্রথম কনসেপ্ট যে ভাইয়া যদি পাওয়ার বিজোড় হয়, মানে আর যদি পাওয়ার জোর হয় তখন আর একটা কনসেপ্ট আর কি। তো কেস নাম্বার 2 এর যে অঙ্কগুলো তার করার জন্য দুইটা কনসেপ্ট, একটা হচ্ছে পাওয়ার যদি বিজোড় হয় তাহলে একভাবে আমরা করব, পাওয়ার যদি জোর হয় তাহলে আরেকভাবে করব। মনে রাখবা পাওয়ার বিজোড় হইলে আমাদের জন্য সুবিধা, ম্যাথ করাটা ইজি, আর যদি পাওয়ার জোর হয় একটু টাফ লাগবে আর কি। বুঝতে পেরেছো? তাহলে চলো পাওয়ার বিজোড় হইলে ভাইয়া কি করব সেটা একটু বুঝে নেই। চলেন, পাওয়ার বিজোড় হলে যে কাজটা করতে হবে আমাদের সেটা হলো গিয়া যে সাইন টু দি পাওয়ার m যদি থাকে, কোথাও যদি সাইন টু দি পাওয়ার m থাকে তাহলে ওইটারে জাস্ট ভেঙে ফেলবো, একটা সাইনকে আলাদা করে ফেলবো। সিমিলার কাজ কস টু দি পাওয়ার m যদি থাকে, একটা কস ভেঙে ফেলবো। যখন কি পাওয়ার বিজোড় তখন একটা ভেঙে ফেলবো, ঠিক আছে? বুঝতে পেরেছো? যখন ভেঙে ফেলবো তখন যেটা দাঁড়াবে সেটা হচ্ছে গিয়ে এই পাওয়ারটা তখন জোর হয়ে যাবে, যে m-1টা তখন জোর হয়ে যাবে। অ্যান্ড জোর হইলে আমাদের জন্য সুবিধা, কেমন সুবিধা আমরা ম্যাথ করানোর টাইমে বুঝবো, বাট তখন আমাদের যে সাবস্টিটিউশন প্রসেসটা চালাতে হবে সেটা একটু মাথায় রাখতে হবে। সাইন থাকলে জেড ধরবো হচ্ছে কসকে, আর কস থাকলে জেড ধরবো হচ্ছে গিয়ে সাইনকে। মনে থাকবে পিচ্চিরা আমার? আমি আবারও বলি, সাইন টু দি পাওয়ার m বা কস টু দি পাওয়ার m এই ধরনের ফাংশনের বেলায় যদি পাওয়ার বিজোড় থাকে, একটা সাইন বা একটা কসকে আলাদা করব এবং উল্টাটাকে হচ্ছে গিয়ে জেড ধরবো, মানে সাবস্টিটিউশন যে চালাবো আর কি। তখন বুঝছি, চলেন একটা অঙ্ক দিয়ে বোঝানোর চেষ্টা করি, তাইলে আরো ভালো মতো বুঝতে পারবেন। লেটস সে সাইন টু দি পাওয়ার 5x dx, এইটার হচ্ছে আমার ইন্টিগ্রেশন করতে বলছে। ভাই আপনি কি করবেন? একই কথা, যে ভাই আপনি আগে এটারে ভাঙেন, ভেঙে সাইন টু দি পাওয়ার 4x ইন্টু সাইন এক্স ডিএক্স লিখেন। সাইন টু দি পাওয়ার 4x ইন্টু কি লিখবেন? সাইন এক্স ডিএক্স। সোজা কথা, যে ভাইয়া পাওয়ার যদি বিজোড় থাকে একটা ভেঙে দিব, একটা আলাদা করব এবং অন্যটাকে জেড ধরবো। মানে এটা যেহেতু সাইনের সূত্র তাহলে আমরা জেড ধরবো কাকে? কজ এক্সকে। এবং জেড যদি আমরা কজ এক্সকে ধরি তাহলে আমাদের ডিজেড কি আসবে ভাইয়া বলো দেখি? আমরা তো গতদিন যারা সাবস্টিটিউশন মেথড আমার কাছে পড়ছো তারা তো নিশ্চয়ই জানো যে আমি এইভাবে করে করাই। আরেকভাবে করা যেত, এই সাইন এক্স ডিএক্স কে লিখতে পারতাম ডি কজ এক্স, এভাবে লিখতে পারতাম, বাট সমস্যা নেই, আমরা এইভাবেই করে শিখি আর কি। ঠিক আছে? সো জেড কে লিখতে পারবো আমরা কি ভাইয়া? ডিজেড। আর জেড এর ডিফারেন্সিয়েশন তো 1, লেখার দরকার নাই। কজ এর ডিফারেন্সিয়েশন কি হবে? মাইনাস সাইন এক্স ডিএক্স, তাই না? কারণ ডিফারেন্সিয়াল দিয়ে গুণ দিতে হবে। এখন এই যে সাইন এক্স ডিএক্স এটার মান তাহলে আমি বের করতে পারবো না। এই সাইন এক্স ডিএক্স এর ভ্যালুটা তাহলে আলটিমেটলি কি হবে ভাইয়া বলো তো দেখি? সাইন এক্স ডিএক্স এর ভ্যালু হবে মাইনাস ডি জেড। ঠিক আছে, তাহলে ফাইনালি আমরা যে কাজটা করতে পারি, আমরা তো কজ এক্স কে জেড ধরছিলাম, তাহলে আমরা যে কাজটা করতে পারি এই যে সাইন টু দি পাওয়ার 4 এটাকে এইভাবে লিখতে পারি। এখানে যদি 6ও থাকতো তাও এইভাবেই লিখতাম, ঠিক আছে? তাও এভাবেই লিখতাম। তারপরে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এই সাইন স্কোয়ারকে লিখতে পারি 1 মাইনাস কজ স্কোয়ার। কেন পাওয়ার জোর বানাতে হলো এবার বুঝতে পারছো? যাতে করে আমি এই কাহিনীটা করতে পারি যে সাইন স্কোয়ারকে চেঞ্জ করে 1 মাইনাস কজ স্কোয়ার লিখতে পারি। ঠিক আছে, এখন দেখো যেখানে যেখানে কজ আছে সেখানে সেখানে আমি লিখবো জেড, আর এই যে সাইন এক্স ডিএক্স এটার পরিবর্তে লিখবো মাইনাস ডিজেড। ঠিক আছে, এই যে সাইন এক্স ডিএক্স এটার পরিবর্তে ভাই মাইনাস ডিজেড লিখবো। এবার আয় 1 মাইনাস জেড স্কোয়ার হোল স্কোয়ার মানে কি? 1 মাইনাস জেড স্কোয়ার হোল স্কোয়ার মানে হচ্ছে গিয়ে 1 মাইনাস 2z স্কোয়ার প্লাস জেড টু দি পাওয়ার 4। এটা ভাই কানার ভাই অন্ধও পারে, ঠিক আছে? আর এই মাইনাসটা একটু ইন্টিগ্রেশনের সামনে নিয়ে যাও, বিকজ আমরা মাইনাস নিয়ে কোনো কাজ করি না। এবার বল, মাইনাস যেহেতু কনস্ট্যান্ট ওটার বাইরে নিয়ে আসলাম। এবার বল প্রত্যেকটা পদকে আলাদা আলাদা করে তুই ইন্টিগ্রেশন করতে পারবি না? ভাই অবভিয়াসলি পারবো, কেন পারবো না? অবশ্যই পারবো। প্রতিটা পদকে আমি কি করে দিতে পারবো? আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন চালাইতে পারবো। তাহলে চলো সেই কাজটাই করি, প্রতিটা পদকে আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন চালাই। প্রথমে 1 ইন্টু ডিএক্স মানে ডিএক্সই। 1 ইন্টু ডিএক্স মানে কি? ডিএক্স না? ডিএক্স এর ইন্টিগ্রেশন কি? এক্স। এটা তো নিশ্চয়ই তোমার বুঝাইতে হবে না।
dx এর ইন্টিগ্রেশন যেহেতু x, তাহলে dz এর ইন্টিগ্রেশন কি হবে z। এবার আয় 2z স্কোয়ার, কি আছে ভাইয়া বল, 2z স্কোয়ার। তো 2 কে তো ইন্টিগ্রেশন করতে হবে না, ইন্টিগ্রেশন করতে হবে কি z স্কোয়ারকে। z স্কোয়ারকে ইন্টিগ্রেশন করলে কি দাঁড়াবে, z⁻3/3, মানে পাওয়ার 1 বেড়ে যাবে, ওইটা দিয়ে ভাগ করতে হবে। সিমিলার কাজ z⁴ এর জন্য যদি করি, z⁴ করলে কি আসবে, z⁵/5, মানে পাওয়ার 1 বেড়ে যাবে, ওইটা দিয়ে ভাগ করতে হবে। সো ফাইনালি আমার যে রেজাল্টটা আসবে -z + 2/3 z⁻3 - 1/5 z⁵। এখন আয় -z কত, cos x, z হচ্ছে cos x, 2/3 z⁻3 মানে হচ্ছে cos কিউব x আর কি, z⁵ মানে হচ্ছে cos⁵x প্লাস c, মানে z এর মানটা আমাকে পরে লাস্টে যায় রিপ্লেস করতে হবে। একদম ইজি প্রসেস, একদম সোজা প্রসেস। জাস্ট কি করবেন ভাইয়া, আপনি রিপ্লেস করেন, পাওয়ারটাকে যেটা বিজোড় সেটাকে ভাঙেন, যেটা ভাঙার পরে তারপরে অন্যটাকে জেড ধরে জাস্ট সিম্পলি ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করেন। পারবেন কিনা বলে ফেন ভাইয়ারা, অবশ্যই পারবেন, একদম ইজি ম্যাথ, এগুলো না পারার কোনো আসলে কারণ নাই, এগুলো পরীক্ষাতে আসে কিন্তু এগুলো, ঠিক আছে। সো চলো এই অঙ্কটা দেখার চেষ্টা করি। প্রথমত ভাইয়া 4 কনস্ট্যান্ট আছে, আগে 4 এর বাইরে নিয়ে আসি। তাহলে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে মেইনলি আসলে cos কিউব x। তুমি একটু চেক করে দেখো তো, কজের উপর পাওয়ার জোড় না বিজোড়, কজের উপর পাওয়ার কিন্তু বিজোড়। কজের উপর পাওয়ার যেহেতু বিজোড়, তাহলে ভাইয়া কি করব, এই জিনিসটাকে সিম্পলি ভেঙে দিব। তাহলে যদি ভেঙে দেই তাহলে এরকম দাঁড়াবে, ঠিক বলছি কিনা বলো, কিউবকে ভাঙলে তো cos স্কয়ার * cos x আসবে, তাই না। এবং আমরা z ধরবো কাকে তাহলে ভাইয়া বলো তো দেখি, আমরা z ধরবো হচ্ছে অন্যটাকে, মানে sin x কে z ধরবো। এবং সিমিলার কাজ এখানেও চালালে ডিফারেন্সিয়েশন তো মেনলি আগে করতে হয়, সাবস্টিটিউশনের কাজ তো নিশ্চয়ই আগে করতে হয়। তাহলে z এর ডিফারেন্সিয়েশন কি হবে, dz, মানে 1 * dz, কারণ ডিফারেন্সিয়াল গুণ দিতে হয় আর কি। আর sin x এর ডিফারেন্সিয়েশন কি হবে ভাইয়া বলেন দেখি, cos x। অ্যান্ড সেম ভাবে এখানে লিখতে হবে dx, ঠিক আছে। এখন দেখো তাহলে সিম্পল কথা, এই cos x dx এর পরিবর্তে লিখবো dz, আর এই cos স্কয়ারকে ভেঙে লিখবো হচ্ছে, মানে সূত্র ফলাবো আর কি, 1 - sin স্কয়ার x। এটা তো নিশ্চয়ই এতদিনে তোমার বোঝার কথা। তাহলে আয় এখন যে এই যে 1 - sin স্কয়ার x, তাহলে 1 - z স্কয়ার লিখতে পারি, আর cos x dx সেটার পরিবর্তে লিখতে পারি হচ্ছে dz। এবং ফাইনালি আমি যদি ইন্টিগ্রেশন করি তাহলে 1 * dz, মানে শুধু dz এর ইন্টিগ্রেশন কি হবে ভাইয়া বলো তো দেখি, z হবে। আর z স্কয়ারের ইন্টিগ্রেশন কি হবে, z⁵/3। আমি কিন্তু প্রচুর ভেঙে ভেঙে অঙ্ক করাচ্ছি ভাইয়া। সো এই ভেঙে ভেঙে অঙ্ক করানোর একটা মাত্র উদ্দেশ্য, তাহলে যাতে করে তোমার প্রথম দিকে ইন্টিগ্রেশন একটু ইজি লাগে, ঠিক আছে। তো অ্যানসারটা যেটা হবে সেটা হবে এইরকম, ঠিক আছে। আশা করি তুমি কেস নাম্বার 2 এর ফার্স্ট কনসেপ্টটা বুঝে গেছো, যে পাওয়ার যদি বিজোড় থাকে তাহলে কিভাবে সলভ করব, সেই কনসেপ্টটা নিশ্চয়ই তোমার বোধগম্য হয়েছে। খুব কি টাফ লাগলো পোলাপান? আশা করি খুব টাফ লাগার কথা না, ঠিক আছে পোলাপান, বুঝতে পেরেছি নিশ্চয়ই।